হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগের আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই তো বিকালবেলা প্রচণ্ড বাতাস বইছিল বারান্দার মধ্যে। তো বারান্দার কাপড়গুলো ঘরে নিয়ে গেলাম এবং বারান্দার গাছগুলোতে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো চারা গাছ এনেছি, বেলি ফুলের একটা গাছ আর একটা গাছ এনেছি। গত কয়েকদিন আগে শাহিনুর আপুর ভিডিওতে দেখেছি আপুর বারান্দার বেলি ফুল গাছটা বেশ বড়, প্রচুর বেলি ফুল ধরেছে। আপু যখনই ভিডিওতে বেলি ফুল গাছটা দেখায় তখনই আমার অনেক ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আমার বারান্দায় যদি এরকম একটা বেলি ফুলের গাছ থাকতো। অনেক আগে একবার ছিল, সেগুলা অযত্নের কারণে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে আমি আবারও একটা বেলি ফুলের চারা এনেছি। ইনশাল্লাহ এটাকে সুন্দর করে লাগাবো। দোয়া করবেন সবাই যেন আমার গাছটা অনেক সুন্দর বড় হয়। কারণ গাছ বারান্দার মধ্যে থাকলে আমার অনেক ভালো লাগে। যেহেতু আমাদের বাসায় একটাই বারান্দা, এই বারান্দাটা তারপরে অনেক ছোট। যতটুকু পেরেছি গাছ রাখার চেষ্টা করেছি। তবে বেলি ফুল গাছটা আমার অনেক পছন্দ, গন্ধ দেয় প্রচণ্ড। আর এই তো সন্ধ্যাবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, রাইসার বাবাও ওদের বাসায় ছিল। ভাবলাম যে একটু ঘরেই নাস্তা তৈরি করে দিই, নুডলস রান্না করে দিব বাচ্চাদের জন্য, ফ্রেঞ্চ ফ্রাই আর উইংসগুলো একটু ফ্রাই করে দিব যেন সন্ধ্যার দিকে সবাই একটু ভালো করে খাওয়া দাওয়া একসাথে করলো। তো এই তো চিকেন উইংসগুলোকে আমি কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো করে যায় এবং ফ্রাইটা যেন খুব ভালো করে হয়। তো এই পর্যায়ে যারা এখন আমার ভিডিওটার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাতে দেখার জন্য। আর আজকের ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবে। আর ভিডিওতে যারা লাইক দিতে ভুলে যাও সেই আপুদেরকে বলছি প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলে যেও না আপুরা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো যাই হোক, উইংসগুলোর মধ্যে কিন্তু আমি আদা, রসুন, সয়া সস, টমেটো সস, তারপর ওয়েস্টার সস, এগুলো সব কিছু, তারপর লাল মরিচের গুঁড়া, এগুলো সব কিছু, লবণ, আহ, গোলমরিচের ফাঁকি, সব কিছু একসাথে দিয়ে কিন্তু 30 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, একদম প্লেন ময়দার মধ্যে একটু লবণ ছিটিয়ে তারপরে আমি সবগুলা উইংস হাত দিয়ে চেপে চেপে এভাবে করে নিচ্ছি। দেখতে বুঝতে পারছো, এভাবে করলে চিকেন ফ্রাই, উইংস বলো যেটাই করি না কেন বাসায় ভীষণ ভালো লাগে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির থেকে আমরা যদি ঘরে তৈরি করি এগুলা নিজেরা এবং বাচ্চাদের জন্য করা যায়, এটা কিন্তু বেশ ভালো। আমার বাচ্চারা পছন্দ করে এবং আমার কাছেও এই ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে। তো এই তো সবগুলো আমি করে নিয়েছি, এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আর আসলে আমরা যখনই কোনো কিছু রান্না করি পরিপূর্ণ সব কিছু ভিডিও নিতে পারি না। দেখা যায় যে আমি যখনই কাজে ঢুকি তখনই আমার বাচ্চাদের আমাকে ডাকার এবং আমাকে অনেক বেশি প্রয়োজন হয় তাদের। যখন আমি ফোনটা হাতে নিই তখনও আমাকে প্রয়োজন হয়। যখন মানে আমি আমার নিজের জন্য কোনো কিছু করতে গেলেই আমার আম্মা জানেরা আমাকে প্রচুর পরিমাণে ডাকাডাকি শুরু করে দেয়। এই তো এক নুডলসটা রান্না করে ঢেলে নিলাম। আর এই যে আমার মেয়েদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবো, এই জন্য আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার, লবণ আর একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে ওগুলাকে রেখে দিয়েছি, ভেজে নেব। আর ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি সিদ্ধ ডিম দিয়েও নাকি মায়োনিজ তৈরি করা যায়। তো কাঁচা ডিম দিয়ে তো অনেক করেছি, বেশ ভালোই লাগে ওটা। তো ভাবলাম যেহেতু বাসায় একটু ভাজা পোড়া করছি, চাইনিজ আইটেমটা মানে করা হয়েছে, নুডলস, তারপরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তো ভাবলাম যে ট্রাই করে ফেলি মায়োনিজটা কেমন হয়। তো একটা সিদ্ধ ডিম নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর ভুলবশত আমি চিনিটা অনেক বেশি অ্যাড করে ফেলেছিলাম, এই জন্য আমার মায়োনিজটা অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। আর এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি কালারের জন্য, সাদা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে লেবুর রস দিয়ে দিব, তারপর একটু ব্লেন্ড করে দেখি আসলে এটা হয় কিনা। আমি এটা এর আগে ট্রাই করিনি, একদম আজকে একদম ট্রাই করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি।
আমি এটা এমনি নিচ্ছিলাম, হলে হবে না হলে নাই। পরে দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে। এই তো ১ মিনিট ব্লেন্ড করা নেওয়ার পর এই যে অবস্থা, বেশ ঘন হয়ে গিয়েছে। এখানে পরে আমি একটু পানি এড করে আবারও একটু ব্লেন্ড করে নেব, কারণ অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। একটু পাতলা হলে ভালো লাগবে। তো তারপরে আমি মায়োনিজটাকেও ঠিক করে নিয়েছিলাম। আজকে যা যা করেছি সব কিছু আমার আপুদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করতে পেরেছি। এই যে উইংসগুলো ভেজে নিয়েছি, নুডলস, তারপরে আমি আজকে ভয়েস দেওয়ার সময় বারবার না যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের নামটা ভুলে যাচ্ছিলাম। আমার নিজেরই অবাক লাগছে। যখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বলতে যাব তখনই আমি কেমন যেন ফ্রেঞ্চ ফ্রাই শব্দটা ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, ওদিন তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই করলাম, আর কোনো ভিডিও করতে পারিনি, পরের দিনও কিছু করিনি। তো পরের দিন রাতের বেলা আবার আমার খুব বেশি খেতে ইচ্ছে করছিল ভুনা খিচুড়ি। তো রাইসার বাবাকে বললাম আজকে রাতে ভুনা খিচুড়ি রান্না করব। আসলে আমার অনেক দিন যাবত ইচ্ছে করছিল যে নিজের হাতে একদম মন মতো করে ভুনা খিচুড়ি রান্না করে, গরুর মাংস ছোট ছোট টুকরো করে ভুনা করে এটা খাওয়ার জন্য। তো ভেবেছিলাম মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব, পরে ভাবলাম যে না, আলাদা করে রাখলেই ভালো হবে। তো আমি এখানে চাল ডাল ধুয়ে আগেই ছেঁকে রেখেছিলাম। মুগের ডালটা একটু বেশি দিয়েছি। ভুনা খিচুড়ির মধ্যে মনে হয় পোলার চালের সাথে মুগের ডালটা বেশি দিলে ভালো লাগে। মুগের ডালটা একটু ভেজে নিয়েছিলাম। তো এখন মুগের ডাল, মসুরের ডাল আর পোলার চালটাকে খুব ভালো করে মশলার মধ্যে একটু ভেজে নিচ্ছি। আসলে এক হাতে ফোন নিয়ে আরেক হাতে আমি কিন্তু চালটাকে ভেজে নিচ্ছিলাম। কারণ ট্রাইপড রাখলে ইদানিং দেখা যায় আমার বাচ্চারা অনেক বেশি এটার মধ্যে এসে ঘেঁষাঘেঁষি করে। তো সেজন্য আর আজকে ট্রাইপডটা লাগাইনি। তো ভাবলাম যে হাত দিয়ে ফোনের ভিডিওটা করে নেই। আর একটু আলু দিয়েছি, ২টা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে দিয়েছি। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব বলক আসার জন্য। আর এই যে পাশের চুলায় আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। গরুর মাংসগুলো আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট ছোট পিস করে ভুনা করলে খেতে ভালোই লাগে। তো আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি, মাংসটাও হয়ে গিয়েছে। আজকে গরুর মাংসটা আমি খুবই অল্প তেল দিয়ে রান্না করেছি, আর সরিষার তেল দিয়ে রান্না করেছি। আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে একটা জিনিস আমি দেখেছি, যত তেলই দেই না কেন তেলটা উপরে একদমই ভেসে আসে না। তো আজকের আর মাংসটা আমি হাতে মেখে একদম সব কিছু মশলা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, সেজন্য একটু অল্প তেল দেওয়াতে দেখতে ভালো লাগছে। আর এই তো গরুর মাংসটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর পাশের চুলায় খিচুড়িটা হতে বাকি। আর এখন যেহেতু খিচুড়িটা হতে বেশি সময় লাগবে না, তো আমি বাকি কাজটা করে নিই। তো বাসায় দেখলাম এই বেগুনটা আছে, তো ভাবলাম বেগুনটা একটু ভেজে নেই, ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতেও ভালো লাগে। তো এই তো বেগুনটা যখন কাটলাম দেখলাম ভিতরে একদম পোকা ধরে গিয়েছে। তা আমি কেটে দেখছিলাম যে কতটুকু কাটা যায় এবং রাখা যায়। পরে এতটুকু ভালো ছিল, কেটে নিয়েছি। কিন্তু কি হয়েছে, পরবর্তীতে রাইসার বাবা বলল যে বেগুন ভাজা খাবে না। তা আমার একার জন্য আর ভাজি করিনি, বেগুনটা এভাবেই রেখে দিয়েছিলাম। কেটে নিয়েছি। আসলে বেগুন ভাজা হলুদ মরিচ দিয়ে ভাজলে গরম গরম খেতে আমার অনেক ভালো লাগে। তো ওদিন রাতের বেলা আর বেগুনটা ভাজাটা করা হয়নি। আর এই যে সিঙ্কের উপরে বটি রেখে আমি কিন্তু সবসময় কাজ করি। খুব কম সময় দেখা যায় চপিং বোর্ডে চাকু দিয়ে কাজ করা হয়। নাইফ দিয়ে কাটাকাটিটা খুব কম করা হয়। আমি এভাবেই বেশিরভাগ কাজ করি। এখানে আমি মাছ, মাংস থেকে ধরে সব কিছুই কাটতে পারি। আমার কাছে কমফোর্ট লাগে। নিচে বসে কাজ করতে পারি না। আসলে আমার ৩ টা মেয়েই তো সিজারিয়ান বেবি। তো ওইটা হওয়ার পরে কেন জানি না আমার মনে হয় আমি বসে বেশিক্ষণ কাজ করতে গেলে আমার পিঠে প্রচণ্ড ব্যথা হয়। এজন্য আমি বসে কাজ করা না করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর বসে কাজ করতে পারি না। দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করতে হয়। আর অভ্যাস হয়ে গিয়েছে এভাবে করতে করতে। আর এখন আমি সালাদটা কেটে নিচ্ছি, কারণ বেশিক্ষণ বাকি নেই। খিচুড়িটা হয়ে গেলে গরম গরমই খেলে ভালো লাগবে। তো এই ফাঁকে আমি সালাদটাও কেটে নিলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে আমি নিত্যদিনের প্রতিদিনের কাটাকাটিগুলা কোথায় রেখে করি সেটা। আর এই তো আমার টমেটো আর শসা, কাঁচামরিচ দিয়ে সালাদটা কাটা হয়ে গিয়েছে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যে এখন ঢাকনাটা খুলে দেখব খিচুড়িটা হয়েছে কিনা।
আর এই যে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাসায় অনেক সময় দেখা যায় এরকম সিলভারের হাঁড়িগুলো যে ঢাকনাগুলো এগুলো একদম সমানভাবে লাগে না। সেই ক্ষেত্রে তাপটা বেরিয়ে যায়। এরকম একটা পরিষ্কার পলিথিন দিয়ে পরে ঢাকনাটা দিলে কিন্তু বাতাসটা আর বাইরে বেরিয়ে আসে না। আরেকটা কথা ফারিয়া আপুর উদ্দেশ্যে বলতে চাই। গত ব্লগে দেখেছিলাম যে ফারিয়া আপু খিচুড়ি রান্না করেছে আর মুরগির মাংস করেছিল মেহমানদের জন্য। আমি যখন খিচুড়িটা রান্না করছিলাম, সত্যি কথা আমার কিন্তু ফারিয়া আপুর কথা মনে হয়ে গিয়েছে। আর আমি তখনই ভেবে রেখেছি আমি যখন ভিডিওটাতে ভয়েস দিব, আমি আপু তোমার কথাটা বলব। এই তো ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়া আপু, তোমার খিচুড়ি রান্নাটা ওদিন দেখে অনেক ভালো লেগেছিল। আর তার ২ দিন পরেই আমি খিচুড়ি রান্না করছি। তাই তোমার কথাটা বেশি মনে পড়ে গিয়েছে। আর এই তো চুলা-টুলা বন্ধ করে দিলাম। আর রান্নার পরে তো আর খেতে বসা যায় না। সবাই বসতে পারলেও আমরা বসতে পারি না মেয়েরা যারা রান্না করি। কিচেনটাকে আবার পরিষ্কার করতে হয়, তারপরে খাবার সার্ভ করে বসতে হয়। আর এই তো এখানে রাইসার বাবা সালাদটা লবণ দিয়ে মেখে নিচ্ছিল। আসলে আমাদের বাসায় সালাদ তৈরি করলে দেখা যায় সবসময় আ ওর আব্বুই সালাদটা মাখে। আর এই যে খিচুড়িটা, খিচুড়িটা আসলে আমি রান্না করেছি বলতে হয় না। খিচুড়িটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো ছিল। একদম মোলায়েম একটা খিচুড়ি হয়েছে। চাল, ডালটা একদম মাপ মতো ছিল। ডালটা একটু বেশি ছিল। আর এখানে সবাই আমরা খেতে বসেছি। তাই আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্তই শেয়ার করছি। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওতে কেউ আছেন কিনা? যদি থেকে থাকেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।